হ্যাঁ গো দাদা বাবু, তুমি আজ দেরি করছো কেন বলো তো? ঘর যাবে না নাকি? রাতের বেলা ও দিকটা ভালো নয় মোটে। রামতনুবাবুর হাস্কিং মিলে সেদিন সকাল থেকেই অনেক ভিড় ছিল। রোজ ওই 6:30 নাগাদ বেরিয়ে পড়েন বাড়ির জন্য। মিলটা শহর থেকে বেশ কিছুটা দূরে, একটা গ্রামে। আমি যদিও এখন আপনাদের ওই 80-র দশকের কোনো এক সময়ের কথা বলছি। খরার মাকে তিনি সামনের দোকান থেকে 1 কাপ চা নিয়ে আসতে বলেছিলেন। চা খেয়েই বাড়ির জন্য রওনা দেবেন সে কথা জানিয়েও ছিলেন তাকে। শোনো গো দাদা বাবু, আজ কিন্তু অনেক দেরি হয়ে গেল। ওই রাস্তা দিয়ে যেও না বাপু, তালতলা দিয়ে ঘুরে যেও। রামতনুবাবু খরার মায়ের মতন করেই তাকে বলেছিলেন যে সে বাপু মেলা বকবক করে, সোজা পথে গেলে কিছুই হবে না। এমন কিছু রাতও হয়নি, তিনি ওই দিকেই যাবেন। বেশ কয়েক বছর আগে একবার আশেপাশে গাঁয়েগঞ্জে খরার সময় খরার মায়ের ছেলের জন্ম হয়, তাই তো ছেলের নাম খরা রেখেছিল। সেই থেকেই সকলে তাকে খরার মা বলেই চেনে বা ডাকে। রামতনু ঘটক বছর 2 হলো এই হাস্কিং মিলটি গাঁয়েরই একজনের কাছে কিনেছেন। আগে সেরকম না চললেও এখন মিলটির বাজার বেশ রমরমা। তবে ব্যবসার জন্য রোজ বাড়ির থেকে তাকে অনেকটা পথ যাওয়া আসা করতে হয়, এই আর কি। ইয়াজদি গাড়িটার এমনই আওয়াজ ছিল, অনেক দূর থেকেই বোঝা যেত যে হ্যাঁ কেউ আসছে। তার ওপর রাত 8টা বেজে গেছে, চারিদিক নিস্তব্ধ। তাই বেশ গমগম করছিল রামতনুবাবুর মোটরসাইকেলের আওয়াজ। যে রাস্তাটা দিয়ে মিল থেকে শহরের পথে যেতে হতো সেই রাস্তাটার দুধারে এত বড় বড় গাছ ছিল, আর তাদের ডালপালাগুলো এমনভাবে একে অপরের সাথে জুড়ে থাকতো, দূর থেকে যেন মনে হতো কোনো গাছের গুহার মধ্যে দিয়ে কেউ যাচ্ছে। বছর 2 হলো এই রাস্তাটা দিয়ে রামতনুবাবুর যাতায়াত শুরু হয়েছে। খরার মায়ের মতন গাঁয়ের আরও কয়েকজনের মুখেও তিনি শুনেছিলেন যে শহরে ঢোকার কিছুটা আগে ওই পাকুড়তলার মোড়ের জায়গাটা খুব একটা ভালো না। সেখানে মানুষের ভয় নাকি ভূতের ভয়, সে কথা তাকে কেউ পরিষ্কার করে বলেনি কোনো দিন, আর সেও অত ভাঙিয়ে কিছু জানতে চায়নি ওদের কাছে। তবে ভদ্রলোক কিন্তু বেশ একরোখা এবং সাহসী গোছের। অনেকক্ষণ পর পর একটা আধটা করে গাড়ি বা সাইকেল যাচ্ছে। সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে খুব একটা বেশি যাওয়া আসা সেরকম কারোরই নেই। এই রুটের শেষ বাস রাত 8টায়। এটা যে সময়ের কথা, তখন এই রাস্তা দিয়ে বিশেষ দরকার না থাকলে কেউই সেরকম আসা যাওয়া করতো না, অন্তত রাতের বেলা তো বটেই। গাঁয়েগঞ্জে অত মোটরসাইকেল বা অন্য গাড়ির চলও তখন ছিল না। রাস্তার দুধারে ধুধু করতো মাঠ, হ্যাঁ, যেখানে এখন তো আর ফাঁকা জায়গা দেখাই যায় না। গাছপালা ওসব কেটে কেটে রাস্তাগুলো তো ফাঁকাই হয়ে গেছে। যাই হোক, আমরা সেই সময়ই ফিরে যাই। যখন পাকুড়তলার মোড়ের থেকে কিছুটা দূরে রামতনুবাবুর মোটরসাইকেলটি ছিল, তখন তিনি দেখলেন, মানে তার গাড়ির আলোয় আর কি, যে কয়েক হাত দূরে একটি বাছুর রাস্তার ঠিক মধ্যিখানে বসে আছে। রাতের বেলা, চারিদিকে জনমানুষ শূন্য, ওই জায়গায় হঠাৎ করে একটা বাছুরই বা কেন বসে থাকতে যাবে? আর তার গায়ের রংটিও বেশ ধবধবে সাদা। এতটা পরিষ্কার সচরাচর কিন্তু দেখা যায় না। সে কি হারিয়ে গেছে নাকি দলছুট হয়ে গেছে? কিন্তু সে তো ডাকছেও না, চুপচাপ বসেই ছিল। এরকম নানা প্রশ্ন রামতনুবাবুর মাথায় আসছিল বাছুরটিকে দেখে। তিনি যখন বাছুরটির কাছে গিয়ে দাঁড়ালেন, আশ্চর্যের ব্যাপার, বাছুরটি গাড়ির অত আওয়াজেও এক ফোঁটা বিচলিত হলো না বা সরে গেল না, যেন তার কোনো হেলদোলই নেই। সাধারণত বড় গরুরা রাস্তায় ওরকম গা ছাড়াভাবে বসে থাকে,
এটা অনেক সময়ই হয়ে থাকে, কিন্তু বাছুররা ছটফটে হয়। তারা ধীর স্থিরভাবে ওরকম বসে থাকতে কমই দেখা যায়। রামতনুবাবু বাছুরটিকে ওখান থেকে ওঠাবার চেষ্টা করছিলেন। এদিকে হঠাৎ করেই তিনি দেখেন তার পাশে একটি গরু দাঁড়িয়ে আছে। তিনি তো রীতিমতন ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলেন যে আশেপাশে কোথাও কিছু ছিল না, অথচ এই গরুটা আবার কোথা থেকে এলো। এই গরুটির গায়ের রঙও বেশ ধপধপে সাদা, আর বেশ বড়সড় গরুটি। সে আবার ভারী অদ্ভুতভাবে রামতনুবাবুর দিকে তাকিয়েছিল। ভদ্রলোক সেই মুহূর্তে ঠিক কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। বাছুরটিকে ওই জায়গা থেকে সরাতে পারছেন না, আবার গরুটিও ঠাঁই তার দিকে তাকিয়েই দাঁড়িয়ে আছে। শেষ পর্যন্ত তিনি তার মোটর সাইকেলটিতে চেপে বাছুরটির পাশ দিয়ে চলে যাবেন এরকমটা ভাবছিলেন। ঠিক তখনই দেখলেন গরু আর বাছুর দুজনেই তার মোটর সাইকেলের দুপাশে দাঁড়িয়ে আছে। আবার সামনে যখন তিনি দেখলেন, তাদেরকে আর দেখতে পেলেন না। হঠাৎ করে তারা কিভাবে এখানে আবার এলো? আসতে তো কই দেখলেন না তাদেরকে। তিনি তখন রীতিমতন ঘাবড়ে গেলেন, আর বুঝলেন যে ব্যাপারখানা ঠিক সুবিধার নয়, গণ্ডগোলের। তখন তার লোকজনদের বলা কথা মনে পড়ে গেল। তার মানে সত্যি জায়গাটি যে খুব একটা সুবিধার নয়, সেটা তিনি বুঝতে পারলেন। সেই মুহূর্তেই পিছন থেকে একটা চেনা গলার ডাক শুনতে পেলেন। কে যেন তাকে বলছে যে সে দাঁড়িয়ে এখানে একা কি করছে। ততক্ষণে রামতনুবাবুর গা হাত পা ঠান্ডা হতে শুরু করেছে, গায়ের রোমও খাড়া হয়ে গেছিল। পিছন ঘুরে তাকাতেই দেখলেন বাসু, মানে তার মিলের পাশেই যে একটা লটকনা দোকান আছে, সেটি এই বাসুরই। বাসু রামতনুবাবুর কাছে এসে বলেছিল যে সেই জায়গাটি একদম ভালো না, তাই সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে দিয়ে তিনি যেন সেখান থেকে চলে যান। যদিও রামতনুবাবু বাসুকে পেয়ে কিছুটা স্বস্তি অনুভব করেন এবং তাকে সবটা বলতেও যাচ্ছিলেন যে কি কি হয়েছে এতক্ষণ ধরে, কিন্তু বাসু তাকে বলল যে সব কথা কাল সকালে গাঁয়ে গিয়ে সে শুনবে। আবার এদিকে বাসুও সেই সময় তার দিদির শরীর খারাপের খবর শুনেই একান্তই নিরুপায় হয়ে শহরের দিকে যাচ্ছিল। না হলে রাতের বেলায় এই পথে একা সে কখনোই যেত না। পরদিন সকালে যখন রামতনুবাবু, খরার মা, বাসু আর বাকিদের আগের রাতের ঘটনা বলছিলেন, তখন গাঁয়ের একজন তাকে বলল যে সে খুব বাঁচান বেঁচে গেছে। ভবিষ্যতে যদি কখনো সেরকম কিছু দেখেন, তিনি যেন গাড়ি স্টার্ট বন্ধ না করে বা গাড়ির থেকে না নেমে গাড়ি জোরে চালিয়ে সেখান থেকে যেন চলে যান। ওই বাছুর আর গরুর কোনো অস্তিত্বই বাস্তবে নেই, যদিও প্রায় সময়ই রাতের বেলা ওদেরকে ওখানে দেখা যায়।